Welcome to my channel Funlit with Anushua. আজকে আমরা লর্ড আলফ্রেড টেনিসনের ইউলিসিস কবিতার লাইন নাম্বার 22 থেকে লাইন নাম্বার 43 কভার করব। Let's begin. How dull it is to pause to make an end. অর্থাৎ ইউলিসিস তার ড্রামাটিক মনোলগে বলছেন কি হাউ ডাল ইট ইজ টু পজ, অর্থাৎ থেমে যাওয়া। পজ মানে কি থমকে যাওয়া বা থেমে যাওয়া। সে থেমে যাওয়াটা কি ডাল, অর্থাৎ বোকামি, ঠিক আছে। এবং টু মেক অ্যান এন্ড অর্থাৎ কোনো কিছু শেষ করে দেওয়া বা কোনো জায়গা থেকে একটা চলতি পথে থেমে যাওয়াটা, সেটা হচ্ছে বোকামি। তাহলে তিনি কোথা থেকে থেমে যাওয়ার কথা বলছেন? তিনি এখানে বলছেন যে অ্যাডভেঞ্চার বা এই যে তার পারসিউট অফ নলেজ, তার যে জ্ঞানের প্রতি খোঁজ বা যে জ্ঞান পিপাসা, সেই পিপাসার পথটাকে থামিয়ে দেওয়া বা তার এই যে দুঃসাহসিক কার্যকলাপ, যে অ্যাডভেঞ্চার এবং তার যে পারসিউট অফ নলেজ যেটা তাকে আজকে বিখ্যাত করেছে, সেই পথে চলতে গিয়ে যে তার থেমে যাওয়া, সেই থেমে যাওয়াটাকে তিনি মনে করেন কি এটা হচ্ছে ডাল, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে তার বোকামি। অর্থাৎ থেমে যাওয়া বা আর নলেজকে পারসিউ না করা, সেটা হচ্ছে বোকামির পরিচয়। টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। টু রাস্ট আনবার্নিশড, রাস্ট শব্দের অর্থ হচ্ছে কি মরচে পড়া। আনবার্নিশড মানে হচ্ছে কি আনপলিশড, অর্থাৎ চাকচিক্যহীন। তিনি বলছেন এখানে দেখো একটা অদ্ভুত, এই রাস্ট আনবার্নিশড নট টু শাইন ইন ইউজ, এটা হচ্ছে একটা মেটাফর। এই মেটাফরের মাধ্যমে তিনি একটা প্রচ্ছন্ন তুলনা করছেন। তিনি বলছেন জীবন যুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে কিসের মতো? এক একটা তলোয়ারের মতো। তলোয়ার দীর্ঘদিন ধরে যদি তুমি ফেলে রেখে দাও, সেটাতে কি হবে? মরচে পড়ে যাবে, তাই তো? অর্থাৎ যে তলোয়ার যত ব্যবহৃত হবে যুদ্ধে, সেই তলোয়ারের চাকচিক্য তত বেশি থাকবে, অধিক থাকবে। সেরকমই আমাদের জীবনটাকেও যদি আমরা এইভাবে ফেলে রেখে দিই, যদি পজ করে রেখে দিই, ইফ ইউ মেক অ্যান এন্ড অফ আওয়ার জার্নি অফ অল আওয়ার এফার্টস, আমাদের জীবনের এই যে যাত্রাগুলো, আমাদের সমস্ত প্রচেষ্টাগুলো, সেগুলোকেও যদি আমরা থামিয়ে রেখে দিই, তাহলে কি হবে? আমাদের যে গুণগুলো রয়েছে, যে স্কিলসগুলো রয়েছে, সেগুলোর ওপরেও কি হবে? মরচে পড়ে যাবে, তাই তো? ধরো একটা উদাহরণ দিই, এই যে তোমরা এতদিন ধরে পড়াশুনো করছো বা আমরা এই যে এত পড়াশুনো করছি, সেইটা যদি চর্চা না করা হয়, তখন কি হবে? সেই পড়াশুনো বা যা কিছু শিখছি সব কিন্তু আমরা ধীরে ধীরে ভুলে যাই, তাই তো? যার জন্য একটা কথা আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ যত তুমি অভ্যেস করবে, যত সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে, তত কিন্তু তোমার মধ্যে ওই পলিশনেসটা, ঠিক আছে, তোমার মধ্যেকার সেই চাকচিক্যটা বা তোমার যে স্কিলসগুলো, যে গুণগুলো, সেটা তত বেশি কিন্তু আরও উন্নত হবে, ঠিক আছে। তাহলে ইউলিসিসের মধ্যে আমরা এখানে একটা দৃঢ় প্রবণতা দেখছি যে ইউলিসিস কিন্তু অবসরের জীবন বা ইউলিসিস থেমে থাকাকে গুরুত্ব দেন না। তিনি মনে করেন কি চরৈবেতি চরৈবেতি, অর্থাৎ এগিয়ে চলাই হচ্ছে কিন্তু জীবনের মূল মন্ত্র। তাহলে এখানে আমরা কি ফিগার অফ স্পিচ দেখতে পাচ্ছি? অ্যালিউশন পাচ্ছি। গত দিনের ক্লাসে বলেছিলাম অ্যালিউশন হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে কোনো একটা টেক্সট ধরো আমরা পড়ছি, সেখানে কোনো একটা কথা বা কোনো একটা চরিত্র যখন অন্য কোনো গল্প, নাটক, চরিত্র বা কোনো একটা বিখ্যাত উক্তি থেকে নেওয়া হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যালিউশন। এই ধরো কথায় কথায় আমরা যখনই বলে ফেলছি ইউরেকা, ঠিক আছে, আমরা জানি ইউরেকা একটা খুব বিখ্যাত উক্তি, ঠিক আছে। তো এই যে কথাগুলো যখন আমাদের মনে পড়ছে বা কোনো একটা অন্য কোনো টেক্সটের রেফারেন্স হচ্ছে, মানে আসছে সেখানে, তখন সেটাকে বলা হচ্ছে কি অ্যালিউশন। তাহলে তো রাস্ট আনবার্নিশড, রাস্ট আনবার্নিশডের আইডিয়াটা কোথার থেকে নেওয়া হচ্ছে? টেনিসন কোথার থেকে নিচ্ছেন না, উইলিয়াম শেক্সপিয়ারের ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা থেকে নিচ্ছেন। উইলিয়াম শেক্সপিয়ারের নাটক যেটা প্রবলেম প্লে নামে খ্যাত, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, সেইখান থেকে আসছে এই রাস্ট আনবার্নিশড এই পারসেপশনটা, ঠিক আছে। অর্থাৎ এই দুই লাইনে ইউলিসিস কি বোঝাতে চাইছেন? এগিয়ে চলো, থেমে থাকলে কি হবে? আমাদের মধ্যেকার যে গুণগুলো, যে সম্ভাবনাগুলো, সেগুলোতেও কিন্তু মরচে পড়ে যাবে। নেক্সট লাইন,
অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ। এই লাইনে ইউলিসিস ইজ এক্সপ্রেসিং, ঠিক আছে, হিজ সারপ্রাইজ। তিনি অবাক হয়ে যাচ্ছেন, জীবন মানে কি শুধুই শ্বাস নিয়ে বেঁচে থাকা? অর্থাৎ শ্বাস নিচ্ছি, এইটাই কি আমার বেঁচে থাকাটাকে জাস্টিফাই করছে? এই যে আজকাল ধরো মানুষের সাথে দেখা হলে যদি আমরা জিজ্ঞেস করি কেমন আছো বা কেমন আছেন, কি উত্তর পাই? এই চলে যাচ্ছে। তাহলে এই চলে যাওয়াটা, এই শ্বাস নেওয়াটা, এটাই কি জীবনের সার? এটাই কি জীবনের সামারি, প্রেসি? না। লাইফ পাইলড অন লাইফ এর অল টু লিটল। তিনি বলছেন একটা নয়, জীবনের পর জীবনকে যদি স্তূপীকৃতভাবে সাজানো হয়, অর্থাৎ একের পর এক, একের পর এক, একের পর এক, আমরা যদি একাধিক জীবনকে একসাথে সংগ্রহ করে নিই, তারপরেও এই সমস্ত জীবন দিয়েও এই ব্রহ্মাণ্ডে এত জ্ঞান রয়েছে, এই জ্ঞানের কিন্তু আমরা সামান্যটুকুও আস্বাদন করতে পারবো না। অর্থাৎ এই এক জীবনে তো ছেড়েই দাও, একাধিক জীবন, ঠিক আছে, যদি মাল্টিপল বার্থস, যদি মাল্টিপল জন্ম, অনেকগুলো জন্মও যদি হয়, তাও কিন্তু এই ব্রহ্মাণ্ডের যে জ্ঞান, এই সমস্ত জ্ঞান আমরা কিন্তু কিছুই আহরণ করতে পারবো না। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের যে জ্ঞান রয়েছে তার সামনে অনেকগুলো জীবনও কি না, লিটল, টু লিটল, একদম কম পড়ে যাবে, সংকীর্ণ, সামান্য হয়ে যাবে, বা একদম ছোট। সেই মানে সমস্ত ব্রহ্মাণ্ডের জ্ঞানের কাছে একাধিক জীবনও কিন্তু ক্ষুদ্র মাত্র। অ্যান্ড অফ ওয়ান টু মি, আর সেক্ষেত্রে আমার মাত্র একটাই জীবন। এই একটাই জীবনে লিটল রিমেন্স, আর মাত্র অল্প কিছু পড়ে আছে দিন। অর্থাৎ যেহেতু ইউলিসিস ইজ অ্যান এজেড ম্যান, ইউলিসিস যেহেতু একজন বয়স্ক মানুষ, তিনি জানেন তার জীবনের দিন সংখ্যা কিন্তু অত্যন্ত সীমিত, অর্থাৎ আর কিন্তু তার বেশি দিনের আয়ু নয়। অতএব তিনি মনে করছেন কি, যে একাধিক জীবনকেও যদি জমিয়ে দেওয়া হয়, সে একাধিক জীবনও কিন্তু এই সমস্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান বা কর্মের কাছে কিন্তু অতি ক্ষুদ্র। সেখানে আমার তো একটি মাত্র জীবন, আর সেই জীবনেরও আর মাত্র কয়েকটা দিন হয়তো পড়ে রয়েছে। বাট এভরি আওয়ার ইজ সেভড। কিন্তু আমরা প্রত্যেকটা ঘন্টাকে বাঁচাতে পারি। কিসের হাত থেকে বাঁচাতে পারি? সেই ইনএভিটেবল ডেথ, মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, ইটার্নাল মানে চিরকালীন, ঠিক আছে, সাইলেন্স মানে নীরবতা। অর্থাৎ ইটার্নাল সাইলেন্স কথাটা এখানে ব্যবহার করা হচ্ছে মৃত্যুকে বোঝাতে। সোজাভাবে মৃত্যু না বলে রাউন্ড অ্যাবাউট ওয়েতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলছে কি মৃত্যু। অর্থাৎ মানুষের জীবনে মৃত্যুই হচ্ছে তার চূড়ান্ত পরিণতি, ঠিক আছে, চূড়ান্ত সত্য। মৃত্যু অনিবার্য, ডেথ ইজ ইনএভিটেবল। কিন্তু সে মৃত্যুর কাছে হার মেনে যাওয়ার মানুষ কিন্তু ইউলিসিস নন। তিনি বলছেন কি, মৃত্যু তো আসবে, মরতে তো একদিন হবেই, কিন্তু সেই মরার আগে কিন্তু আমরা মরবো না। অর্থাৎ যেই জীবনটুকু বাকি আছে, সেই জীবনের প্রত্যেকটা ঘন্টা আমরা আমাদের কর্ম দিয়ে কিন্তু অমর হতে পারবো। অর্থাৎ তিনি এখানে কিন্তু এইটা বলছেন না যে আমি অমরত্ব চাই বা আমি মরতে ভয় পাই। তিনি বলছেন কি, আমি আমার কর্মের মধ্যে দিয়ে অমর হয়ে যাব। এবং বাস্তবটাও দেখো একদম কতটা সত্যি। আজকে ইউলিসিস কবিতাটা টেনিসন লিখছেন 1833 খ্রিস্টাব্দে, এবং হোমারের এই যে মহাকাব্য ইলিয়াড এবং ওডিসি, সেইটা বহু মানে কয়েকশো বছর আগে লেখা। অথচ দেখো আজকে 2025 সালে দাঁড়িয়ে থেকেও কিন্তু আমরা সেই কবিতাগুলো বা সেই মাইথোলজিগুলো পাঠ করে যাচ্ছি। তাহলে এগুলো তো কোনো না কোনো মানুষের কর্ম। ইউলিসিস কবিতাটা টেনিসনের সৃষ্টি। তাহলে এই কবিতার মধ্য দিয়ে, এই চরিত্রগুলোর মধ্য দিয়ে দেখো টেনিসন কিন্তু আজও বেঁচে আছেন। এই কথাটাই ইউলিসিস বলছেন, তাই তো, যে মানুষ, মৃত্যু তো অনিবার্য, মানুষ অমর হতে পারে কিসের মধ্য দিয়ে? তার কর্মের মধ্য দিয়ে। কর্মই কিন্তু একটা মানুষকে অমরত্ব প্রদান করে। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স সামথিং মোর, অর্থাৎ ইটার্নাল সাইলেন্স মানে হচ্ছে ডেথ, যেটা মানুষের জীবনে চূড়ান্ত পরিণতি। তাহলে এখানে কি ফিগার অফ স্পিচ ইউজ করা হচ্ছে?
ইটার্নাল সাইলেন্সটা হচ্ছে পেরিফ্রেসিসের উদাহরণ। পেরিফ্রেসিস যার আরেকটা নাম হচ্ছে সার্কামলোকিউশন। ঠিক আছে, পেরিফ্রেসিস কি? পেরিফ্রেসিস একটা ফিগার অফ স্পিচ যেখানে কোনো কথাকে সোজাভাবে না বলে একটু ঘুরিয়ে বলা হয়। যেমন সান না বলে, সূর্য না বলে তাকে কি বলা হবে? আই অফ হেভেন। ঠিক আছে, যে স্বর্গের চোখ, আই অফ হেভেন বলা হচ্ছে। তো ঠিক সেরকমভাবে ডেথ না বলে বলা হচ্ছে কি? ইটার্নাল সাইলেন্স। তাহলে যখন একটা কথাকে সোজাসুজি না বলে একটু ঘুরিয়ে বলা হয় তখন সেটাকে বলা হয় কি? পেরিফ্রেসিস বা সার্কামলোকিউশন। নেক্সট লাইন, সামথিং এলস আ ব্রিঙ্গার অফ নিউ থিংস। বলছে আমার জীবনে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এবং সে চূড়ান্ত মৃত্যু থেকে আমার জীবনের এক একটা ঘন্টাকে আমি বাঁচাতে পারি কিসের জন্য? না, নতুন কিছু করার জন্য। অর্থাৎ আমার জীবনে যেটুকু বাকি আছে সেটুকু দিয়েও কিন্তু আমি জীবনে নতুন কিছু করতে পারি। And while it were for some 3 suns to store and hoard myself. বলছে while it were, while শব্দের অর্থ হচ্ছে কদর্য বা জঘন্য। ঠিক আছে, অর্থহীন। বলছে এই বিষয়টা পুরোপুরি অর্থহীন বা কদর্য বা জঘন্য হয়ে যাবে অন মাই পার্ট, আমার দিক দিয়ে, যদি আমি আমার জীবনের ফর সাম 3 suns, 3 suns বলতে বোঝানো হচ্ছে, এটা একটা মেটাফার যেটার মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে? বড় জোর আমি আমার জীবনের আর 3টে সূর্য দেখতে পাবো, আর হয়তো 3 দিন বেঁচে আছি আমি। 3 suns মানে কি? আর 3টে সূর্য, 3টে সূর্য দেখা মানে কি? আর বড় জোর আমি 3টে দিন দেখতে পাবো জীবনের। ঠিক আছে, তার মানে এই লাইনের মধ্যে দিয়ে ইউলিসিস কি বোঝাতে চাইছেন? দ্যাট ইজ দ্য আনপ্রেডিক্টেবিলিটি অফ লাইফ। জীবনকে কখনো কি প্রেডিক্ট করা যায় না, কখনো নির্ধারণ করা যায় না কখন কি হতে পারে, তাই তো মানুষের জীবনের কোনো ভরসা নেই। তাহলে ইউলিসিস এখানে বলছেন কি, আর হয়তো আমার জীবনে বড় জোর 3টে দিন রয়েছে, সেই 3টে দিন আমি কি নিজেকে এই ঘরে বসিয়ে স্টোর আর হোড জমিয়ে হিসাবপত্তর করে এইভাবে কাটিয়ে দেব? যদি সেইটা করি তাহলে এর চাইতে কদর্য বা জঘন্য আর কিন্তু কিচ্ছু হতে পারে না। অর্থাৎ ইউলিসিস এখানে যে ফিলসফিতে বিশ্বাস করেন সেটা কি ফিলসফি বা সেটা কি জীবন দর্শনে তিনি বিশ্বাস করেন? ইউ অনলি লিভ ওয়ান্স। মানুষ, তুমি শুধু জীবনে একবার বাঁচবে। অর্থাৎ যতক্ষণ তুমি বেঁচে আছো সেই জীবনটাকে সম্পূর্ণরূপে আহরণ করো। মনে আছে সেই কথাটা, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস? অর্থাৎ জীবনের ভালো মন্দ সব কিছুকে তুমি যতটা পারবে গ্রহণ করো, তারই নাম কিন্তু জীবন। সেইভাবেই কিন্তু মানুষ অমর হতে পারে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার। কি বলছেন ইউলিসিস? যে আমার জীবনে বড় জোর আর 3টে দিন আছে, বড় জোর। ঠিক আছে, তার মানে এই লাইনটা সাজেস্ট করছে কি তার প্রকৃতই কি তার জীবনে 3টে দিন আছে? না, এটা একটা মেটাফরিক, মানে আর কয়েকটা দিনই হয়তো আমি বেঁচে থাকবো জীবনে, কিন্তু সেই দিনগুলো আমি কি বসে বিশ্রাম নিয়ে একটা লাইফ অফ রিটায়ারমেন্ট এনজয় করব? না, তা কিন্তু নই। দিস গ্রে স্পিরিট, গ্রে স্পিরিট কি? এটাও হচ্ছে একটা মেটাফার, প্রচ্ছন্ন তুলনা। দেখো এই ছবিটাতে যদি ভালো করে একটু খেয়াল করে দেখো, বয়স্ক যিনি ভদ্রলোক রয়েছেন তার চুল এবং দাড়ি কি গ্রে কালার, তাই তো, ধূসর হয়ে গেছে। তার মানে কি? বার্ধক্য, বার্ধক্য। তিনি বলছেন গ্রে স্পিরিট, নিজেকে বলছেন এই যে আমার যে বুড়ো আত্মাটা, শরীরটা বুড়ো হয়ে গেছে কিন্তু এখনো ইয়ার্নিং ইন ডিজায়ার, এখনো আমার মধ্যে রয়েছে অদম্য ইচ্ছে শক্তি। কিসের ইচ্ছে? তিনি বলছেন কিসের ইচ্ছে? না, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। আমি জ্ঞানকে ঠিক ডুব তারার মতো করে অনুসরণ করতে চাই। অর্থাৎ দেখবে আমরা প্রায়শই একটা কথা বলে থাকি যে সানসেটকে কি বলি? সূর্য ডুবে গেছে, তাই তো। তার মানে এটা মনে করা হয়, মানুষজন এটা প্রাচীনকালে বিশ্বাস করতেন, এখনও আমাদের কলোকুয়াল যে লোকাল ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষা বলো বা বিশ্বাসে এই ধারণাটা রয়েছে যে সূর্য ডুবে যায়, তাই তো, একটা হরাইজন রয়েছে।
যেখানে কি হচ্ছে, আকাশ আর সমুদ্র এক প্যারালালে চলে আসছে, এই ছবিটা দেখলে বুঝতে পারবে। এবং সেইখানে সূর্য যখন নেমে আসে মনে হয় কি সূর্য ডুবছে, ঠিক আছে? তাহলে এটা আগে মনে করা হতো যে সূর্য বলো নক্ষত্র বলো তারা যেন সমুদ্রের তলায় ডুবে যায়, আবার যথাসময়ে তারা উঠে আসে। তিনি বলছেন জ্ঞান হচ্ছে সেই ডুব তারার মতো, ঠিক আছে? যেটা কিন্তু কি একদম একটা সময় অবধি তুমি যত এগিয়ে যাবে দেখবে সে তারা আরো নিচে 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 হয়তো তোমার ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তিনি বলছেন সেই সিঙ্কিং স্টার, সেই ডুব তারার মতো করে আমি জ্ঞানকে অনুসরণ করব। তার মানে একটা সময় মনে করা হতো যে এই হরাইজন পেরিয়ে মানুষ, জীবিত মানুষ আর পৌঁছতে পারে না, তাই তো? তিনি তাহলে কি বলছেন যে না, আমি এই জীবদ্দশায় এই বার্ধক্যে জর্জরিত একজন বৃদ্ধ হয়েও আমি জ্ঞানকে সেই ডুব তারার মতো করে কি করব না, ফলো করব, অনুসরণ করব, চেস করব। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, এই কথাটা কেন বলছেন? বিয়ন্ড, ঠিক আছে, ঊর্ধ্বে, ঊর্ধ্বে গিয়ে, আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানুষের ভাবনা চিন্তা যতটা পর্যায় অবধি যেতে পারে তার ঊর্ধ্বে চলে যাব আমি আমার জ্ঞান অর্জন করতে গিয়ে। অর্থাৎ মানুষ সেটা অসম্ভব ভাবে, আমি সে অসম্ভবকে সম্ভব করতে পারি, ঠিক আছে? এই দুটো লাইনে আমরা কিন্তু ইউলিসিসের মধ্যে একটা রেনেসাঁ স্পিরিট দেখতে পাই। কেন কথাটা বললাম রেনেসাঁ স্পিরিট? রেনেসাঁর একটা খুব ইম্পর্ট্যান্ট আসপেক্ট হচ্ছে কি হিউম্যানিজম, হিউম্যানিজম বা মানবিকতাবাদ, ঠিক আছে? ইউরোপে রেনেসাঁ বা নবজাগরণের একটা উল্লেখযোগ্য আসপেক্ট বা দিক হচ্ছে কি হিউম্যানিজম, মানবতাবাদ। সেই হিউম্যানিজমে মনে করা হয় কি মানুষ পারে না এমন কোনো কাজ নেই, ঠিক আছে? রেনেসাঁ হিউম্যানিজম কি মনে করে? দ্যাট ইজ টু উইথড্র এনি লিমিটেশনস, অর্থাৎ যে কোনো রকম যে লিমিটেশন, যে প্রতিবন্ধকতা মানুষের মধ্যে আরোপিত, যে মানুষ এটা পারবে না, সে সব কিছুকে অস্বীকার করে দাও, মানুষ পারে না এমন কিচ্ছু নেই। এই যে স্পিরিট অফ রেনেসাঁ, সেই স্পিরিটটা কিন্তু আমরা এখানে ইউলিসিসের মধ্যে দেখতে পাচ্ছি, ঠিক আছে? যেমন অনেকটা এই দুটো লাইন যদি পড়ি একটু প্রচ্ছন্নভাবে হলেও, আমরা ডক্টর ফস্টাস যদি কেউ পড়ে থাকো, ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফস্টাসের সাথে আমরা ইউলিসিসের একটা তুলনা করতে পারবো। কীরকম তুলনা? ডক্টর ফস্টাস কি বলছেন? তিনি বলছেন মেডিকেল সায়েন্স অর্থাৎ চিকিৎসাবিদ্যা আমি পড়বো, কিন্তু সেই পড়ে লাভ কি হবে? চিকিৎসাবিদ্যা পড়ে আমি কি মৃত মানুষকে জীবিত করতে পারবো না মানুষকে অমর করতে পারবো? দেখো, কার্যত এই দুটো জিনিসই আমাদের কাছে অসম্ভব। অর্থাৎ অসম্ভবকে সম্ভব করার যে অদম্য ইচ্ছা শক্তি, সেটাই কিন্তু নবজাগরণের যে হিউম্যানিজম, মানবিকতাবাদ বা রেনেসাঁ হিউম্যানিজমের একটা খুব ইম্পর্ট্যান্ট বা উল্লেখযোগ্য একটা আসপেক্ট, একটা দিক, ঠিক আছে? তাহলে ইউলিসিস কি বলছেন? যে আমি জ্ঞানকে সেই ডুব তারার মতো করে অনুসরণ করব। মানে যেখানে মানুষ ভাবে এরপরে আর পৃথিবী নেই, এখানেই শেষ, আমি তার ঊর্ধ্বে গিয়ে সেই জ্ঞানকে অর্জন করব, ঠিক আছে? তাহলে এখানে সিঙ্কিং স্টার সেটা কি ফিগার অফ স্পিচ? সেটা হচ্ছে সিম্বল। কিসের সিম্বল? না ডিজায়ার অ্যান্ড পারসিউট অফ নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার, ঠিক আছে? তাহলে এই লাইনটা কি বোঝাচ্ছে? ইউলিসিসের যে অদম্য ইচ্ছে শক্তি এবং তার যে নলেজ আর জ্ঞান আর দুঃসাহসিক কাজকর্ম অর্জন মানে করে নিজের জীবন সার্থক করার যে তার প্রবল স্পৃহা, সেইটাকে কিন্তু বোঝানো হচ্ছে। নেক্সট, তারপরে তিনি দেখো এইখানে কিন্তু লাইন নাম্বার 1 থেকে লাইন 21, ঠিক আছে? লাইন নাম্বার 1 থেকে আমরা মোটামুটি লাইন 32 অবধি এইটুকু লাইনটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। কেননা এইটুকু স্ট্যান্জা যদি আমরা একটা স্ট্যান্জা প্যাটার্নে ফেলি তাহলে দেখতে পাবো এখানে কি করছেন ইউলিসিস এখানে প্রথমে বলছেন কি যে রিটায়ারমেন্টের জীবনটা কি, এটা ইউজলেস, ডাল, ঠিক আছে? এটা ইট ব্রিংস নো প্রফিট। তারপরে বলছেন কি তিনি কীরকম জীবন কাটিয়েছেন, অ্যাডভেঞ্চার করেছেন, যেখানে গেছেন বিখ্যাত হয়েছেন।
তারপরে তিনি বলছেন কি, এখন বার্ধক্যে জর্জরিত ঠিকই, কিন্তু বার্ধক্য তার কাছে কিন্তু কি থেমে যাওয়ার সংজ্ঞা নয়। বার্ধক্য মানে কি নিজের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করা। এরপরে লাইন নাম্বার 33 থেকে লাইন নাম্বার 42 এই পার্টিকুলার স্ট্যান্ডাতে আমরা এখানে একজন নতুন চরিত্রের সাথে পরিচিত হব। সে হচ্ছে কে না ইউলিসিসের পুত্র, দ্য সান অফ ইউলিসিস, যার নাম হচ্ছে কি টেলিমেকাস। ঠিক আছে, এবারে কিন্তু আমরা আরেকটা চরিত্রকে ইউলিসিসই পরিচয় করে দিচ্ছেন। কি বলছেন ছবিতে দেখো, খুব কানেক্ট করতে পারবে বাবা আর ছেলে। দিস ইজ মাই সান, মাই নোন টেলিমেকাস। বলছে এই হচ্ছে আমার সন্তান, আমার নিজের টেলিমেকাস, আমার সন্তান। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা গর্ব, যে একটা বাবার যে একটা গর্ববোধ থাকে যে আমার সন্তান। ঠিক আছে, টু হুম আই লিভ দ্য স্কেপটার অ্যান্ড দ্য আইল, যার ওপরে আমি ছেড়ে দিয়েছি সেই দায়িত্বটা। কিসের দায়িত্ব না দ্য স্কেপটার। স্কেপটার অর্থাৎ, আচ্ছা এখানে একটু বলে রাখি, এখানে দেখো ইউলিসিসের হাতে একটা দণ্ড, একটা স্টিক রয়েছে। ঠিক আছে, এটাকে বলা হয় স্কেপটার। একটু ভালো করে ছবিটা যদি দেখো, হ্যাঁ, এই দণ্ডটা যেটা রয়েছে সেটাকে বলা হয়ে থাকে কি স্কেপটার। বলা হয় ইটস এ সিম্বল অফ পাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষমতার প্রতীক। রাজারা যারা হন তাদের হাতে কি এই স্কেপটারটা থাকে, যেটা তাদের ক্ষমতা প্রদর্শনের একটা প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। আইল হচ্ছে কি আমার দ্বীপ, অর্থাৎ আমি আমার রাজত্ব এবং আমার সমস্ত ক্ষমতা রাজা হিসেবে সব কিছুই কি আমি আমার ছেলে টেলিমেকাসকে দিয়ে দিচ্ছি। ওয়েল লাভড অফ মি, যাকে আমি ভীষণ ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল, ডিসার্নিং মানে কি আমার টেলিমেকাসের মধ্যে সেই বিচক্ষণতাটা রয়েছে। কিসের বিচক্ষণতা রয়েছে? দিস লেবার, এই কাজ করার। অর্থাৎ একদম প্রথম লাইনে তিনি কি বলছেন, ইট লিটল প্রফিটস। ঠিক আছে, বি অ্যান আইডল কিং। তিনি রাজা হয়ে অলসভাবে বসে থাকতে চান না। তাহলে কি রাজত্বটা তো কাউকে দিতে হবে। দেখো একদম প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম, ইন্ট্রোডাক্টরি ক্লাসে, যে ভিক্টোরিয়ান এজ গ্রোথ সেইটার একটা মাউথপিস। ঠিক আছে, ভিক্টোরিয়ান এজ গ্রোথের কথা বলে, ডেভেলপমেন্টের কথা বলে। ভিক্টোরিয়ান এজ কিসের কথা বলে? ইম্পিরিয়ালিজম, সাম্রাজ্যবাদের কথা বলে। ভিক্টোরিয়ান এজ সি ভয়েজ বা সমুদ্র যাত্রার কথা বলে। তার মানে ভিক্টোরিয়ান এজকে বলে যে ঘরে বসে থাকবে, তুমি কোনো কাজ করবে না, সেই কথা বলে না। আবার তুমি বাইরে যাচ্ছ, সমুদ্র যাত্রা করছো, তুমি সাম্রাজ্যবাদ বিস্তার করছো, তুমি গ্রোথ, তোমার ডেভেলপমেন্ট হচ্ছে। তার মানে কি তোমার যে দায়িত্ব কর্তব্য সমাজ এবং সংসারের প্রতি, সেটা কি তুমি সম্পূর্ণরূপে ইগনোর করে দেবে? সেই কথাও কিন্তু ভিক্টোরিয়ানিজম বলে না। ভিক্টোরিয়ানিজম কি কনজারভেটিভ ইন অ্যাপ্রোচ। ভিক্টোরিয়ানিজম পরিবার, ঠিক আছে, ধর্মাচরণ, দায়িত্ব কর্তব্য, এই বিষয়গুলোকে কিন্তু যথেষ্ট এমফাসাইজ করে, জোর দেয়। সেই জন্য ইউলিসিস, আমাদের মনেও প্রশ্ন আসছে, ইউলিসিস তো রাজা হবে না, তাহলে ওই লোকগুলোর কি হবে? ইথাকাবাসী কার কাছে যাবে অভাব অভিযোগ নিয়ে? সেইখানেই উঠে আসছে টেলিমেকাসের কনটেক্সট বা প্রসঙ্গ। তিনি বলছেন কি, আমি আমার সমস্ত দায়িত্ব ক্ষমতা টেলিমেকাসকে দিচ্ছি, এবং তার মধ্যে সেই বিচক্ষণতাটা রয়েছে টু ডু দিস লেবার, টু ফুলফিল দিস লেবার। তাহলে এই লেবার বলতে কি বোঝানো হচ্ছে? দ্যাট ইজ দ্য কিংশিপ। ঠিক আছে, যে রাজা হওয়াটা ইউলিসিসের কাছে কি লাভজনক নয়। তিনি বলছেন এই কাজের জন্য যে বিচক্ষণ, তাকে আমি সে দায়িত্বটা দিয়ে দেবো। আমি বিচক্ষণ নই বাবা, যে বিচক্ষণ তাকে দায়িত্ব দেব, টেলিমেকাসকে দায়িত্ব দেব। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড এ রাগেড পিপল। ঠিক আছে, বলছেন কি যে টেলিমেকাসের মধ্যে কিসের বিচক্ষণতা রয়েছে? রাজার তো অনেক গুণ থাকে, বলছে টেলিমেকাসের মধ্যে রয়েছে কি স্লো প্রুডেন্স, অর্থাৎ তার মধ্যে একটা ধীর স্থির একটা প্রজ্ঞা ভাব রয়েছে। সে বুদ্ধিমান, ঠিক আছে, এবং তার মধ্যে একটা স্থিতদি ব্যাপার রয়েছে। সে শান্তশিষ্ট, সে আমার মতো এরকম রেস্টলেস নয়, ঠিক আছে, এই যে চঞ্চল নয়, সে কি শান্ত, ধীর, স্থির, এবং তার এই স্থিরতা দিয়ে সে এই রাগেড পিপল, এর আগে বলেছিল কি ঢাকাবাসীকে স্যাভেজ, তাই তো, এখন বলছেন রাগেড মানে রুক্ষ। বলছে
টেলিমেকার্স তার এই ধীর স্থির স্বভাব দিয়ে আমার এই রুক্ষ প্রজাবর্গকে এদেরকে কি করবে না, শান্ত করবে, মেক মাইল্ড, তাদেরকেও স্তিমিত করতে পারবে। এবং অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, এবং সফট ডিগ্রিজ, দেখো সফট ডিগ্রিজ বলতে বোঝানো হচ্ছে এখানে একটা শাসন প্রণালী, অর্থাৎ কি ধরনের তার শাসন হবে, কঠোর নাকি ফ্লেক্সিবল নাকি সেন্সিটিভ, হিউম্যানিটেরিয়ান। তাহলে ইউলিসিস কি বলছে, ইউলিসিস মানে টেলিমেকাসের বিশেষত্ব কি, সফট ডিগ্রি, অর্থাৎ নমনীয়তার সাথে, ঠিক আছে। সে কি করবে না, সাবডিউ দেম, তাদেরকে বশীভূত করবে। টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, অর্থাৎ এই রুক্ষ মানুষজনকে, এই প্রথমে তিনি বলছেন ইথাকার লোকজন কি ব্যারেন, ঠিক আছে, অর্থাৎ ইনফার্টাইল, হ্যাঁ, তারা কোনো কাজ করতে পারে না, তারা অনুর্বর। তাহলে বলছে একমাত্র টেলিমেকাসই পারবে এদেরকে উর্বর করতে, কিসের মাধ্যমে, তার জ্ঞানের মধ্য দিয়ে, এবং তার যে শান্ত ধীর স্থির একটা ব্যাপার রয়েছে সেইটার মাধ্যমে। এবং এই মানে কোনো কমের নয়, যেটা আমরা বলে থাকি, এই যে একটা রাগেড পিপল, রুক্ষ জাতি, এদেরকে শান্ত করে, এদেরকে বশীভূত করে, এদেরকে দিয়ে যে কাজটা, এরা যে কাজটা করতে পারবে সেই রকম কাজ করাতে পারবে, এদেরকে ভালো করতে পারবে, মানুষ করতে পারবে। কে করতে পারবে না, টেলিমেকাস করতে পারবে। এখানে কতগুলো মানে আমরা দেখে নেব, যেমন স্কেপ্টার কথার অর্থ হচ্ছে রাজদণ্ড, ডিসার্নিং বিচক্ষণ, স্লো প্রুডেন্স মানে ধীর দূরদর্শিতা বা সুবুদ্ধি, রাগেড মানে রুক্ষ, সাবডিউ মানে বশীভূত করা, এবং সফট ডিগ্রি মানে হচ্ছে কি সস্নেহ, ঠিক আছে, স্নেহ দিয়ে। তারপরে বলছেন কি, মোস্ট ব্লেমলেস ইজ হি। কার কথা বলছেন, টেলিমেকাস, যে মোস্ট ব্লেমলেস ইজ হি। ব্লেমলেস মানে একদম ইনোসেন্ট, ঠিক আছে। আমার ছেলে টেলিমেকাস খুব ইনোসেন্ট, নিষ্পাপ, সহজ সরল। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস, এবং সে তার জগৎ কিসের মাধ্যমে সীমিত, সেন্টার্ড, ফোকাসড, কিসের মাধ্যমে, কমন ডিউটিস, সাধারণ যে দায়িত্ব কর্তব্য, সেই কর্তব্য দায়িত্বের প্রতি তার একনিষ্ঠ ফোকাস। ডিসেন্ট নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস, এবং আমার ছেলে কখনোই অফিসেস অফ টেন্ডারনেস, এইটা একটা ফিগার অফ স্পিচ, এখানে আবারও পেরিফ্রেসিস ফিগার অফ স্পিচটা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ঘুরিয়ে বলা হচ্ছে অফিস অফ টেন্ডারনেস বলতে বোঝায় কি, মায়ের প্রতি তার যে যত্ন, কেয়ার, ঠিক আছে। টেন্ডারনেস মানে কি, নমনীয়তা, অফিস অফ টেন্ডারনেস। তাহলে মায়ের প্রতি তার যে যত্ন, সেই যত্নে কিন্তু ইউলিসিস কখনো ব্যর্থ হন না, ঠিক আছে। হি নেভার ফেলস, মাকে যত্ন করতে কিন্তু কোনো খামতি রাখে না টেলিমেকাস, কোনো খামতি রাখে না টেলিমেকাস, ঠিক আছে। অর্থাৎ এই দেখো, ইউলিসিস যে বিষয়গুলোকে কিন্তু ছেড়ে দিচ্ছেন, যেমন বৃদ্ধা স্ত্রীর সাথে তিনি থাকতে চাইছেন না, তিনি এই স্যাভেজ রেসের রাজা হয়ে থাকতে চাইছেন না, অথচ তাহলে এই দায়িত্বগুলো কার ওপরে বর্তাবে, তিনি এদেরকে কি ছেড়ে দিচ্ছেন না, তিনি এই দায়িত্বগুলো দিয়ে যাচ্ছেন কাকে, টেলিমেকাসকে। অর্থাৎ ইউলিসিস উইল এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, ইউলিসিস সমস্ত পৃথিবী, সব কিছু জ্ঞান, সব কিছু খোঁজে বেরোবে, আর টেলিমেকাস ইজ দেয়ার টু প্রিজার্ভ ইট। টেলিমেকাস পুরো বিষয়টাকে কি করবে, সংরক্ষণ করবে, দেখভাল করবে, যা কিছু ইউলিসিস পেছনে ফেলে গেছে, ঠিক আছে। এইখানে কিন্তু আমরা ভিক্টোরিয়ানিজমের একটা খুব বড় আসপেক্ট পাই। ভিক্টোরিয়ানিজমে দু ধরনের যে পুরুষত্বের সংজ্ঞা পায়, একটা পুরুষত্ব বা পুরুষ, তার অর্থ হচ্ছে কি ব্রেভারি, হিরোইজম, ঠিক আছে, যে নায়ক, যে জাতির একটা নায়ক, ঠিক আছে, যার কাজ কর্ম মানে কালোজয়ী, সেখানে কোনো সময়ের লিমিটেশনস থাকবে না, যেমন ইউলিসিস, সে কালোজয়ী। আরেকজন হবে কে, দায়িত্ববান, প্রজ্ঞাবান, ধীর স্থির, যে সব কিছুকে যত্নে আগলে রাখবে, ঠিক আছে। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস। টেলিমেকাস সে তার মায়ের যত্নেও কখনো ব্যর্থ হয় না, আবার সে যথাযথভাবে আমার যে কুলদেবতা বা গৃহদেবতা
তাকেও কি করে না, মিট অ্যাডোরেশন, পে হোমেজ, অর্থাৎ গৃহদেবতার পুজো আচ্ছা, ঠিক আছে, তার যত্ন আত্মি সেবা কোনো কিছুতেই কিন্তু টেলিমেকার্স পিছপা হয় না। when I am gone, যখন আমি বাইরে থাকি, অর্থাৎ আমার অবর্তমানে আমার অ্যাবসেন্সটাকে কে ফুলফিল করে, টেলিমেকার্স। My absence is addressed by telemakers' presence. আমার যে অনুপস্থিতি, সে অনুপস্থিতিটাকে পূরণ করে দেয় কি, টেলিমেকার্সের উপস্থিতি, তার কর্তব্যবোধ, তার নিষ্ঠা এবং তার দায়িত্ব। তাহলে দেখো এই টেলিমেকার্সের মধ্য দিয়ে আবার কিন্তু ভিক্টোরিয়ান সোসাইটির এক বেশ কিছু ইম্পর্ট্যান্ট আসপেক্ট দিক কে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথম হচ্ছে ফ্যামিলি, তাহলে টেলিমেকার্স মায়ের যত্ন নিচ্ছে। সেকেন্ড হচ্ছে কি রিলিজিয়ন, ওকে, টেলিমেকার্স তার গৃহদেবতার যত্ন নিচ্ছে। থার্ড হচ্ছে কি ডিউটি, ন্যাশনালিজম, ঠিক আছে, সে তার নিজের প্রজাবর্গকে ইউজফুল আর গুড করছে, তাদেরকে দিয়ে তাদের সামর্থ্য অনুযায়ী কাজটা সে করে নিতে পারছে। ওকে, ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। সে তার কাজ করছে, আমি করছি আমার কাজ। তাহলে ইউলিসিস আর টেলিমেকার্স এরা কি একে অপরের অ্যান্টিথেসিস, ঠিক আছে, এই লাইনটা অ্যান্টিথেসিসের উদাহরণ। অ্যান্টিথেসিস কি, যেখানে দুটো বিপরীত ধর্মী ধারণাকে একসাথে রেখে একটা ধারণার উপরে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ যেমন ধরো বলা হয় ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তাহলে ইউনাইটেড একসাথে থাকলে আমরা টিকে থাকবো, ডিভাইডেড ভেঙে গেলে পড়ে যাব। তাহলে গুরুত্ব দেওয়া হচ্ছে কোনটাকে, যে ইউনিটিটাকে, তাই তো? সেরকমভাবে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, সে তার কাজ করে, আমি করি আমার কাজ। তাহলে কোনটা গুরুত্ব পাচ্ছে, কাজটা গুরুত্ব পাচ্ছে। তাহলে ইউলিসিস আর টেলিমেকার্স দে আর কমপ্লিটলি অপোজিট টু ইচ আদার। ইউলিসিস এক্সপ্লোর করছে, টেলিমেকার্স প্রিজার্ভ করছে। ইউলিসিস খোঁজ করছে, সে খোঁজটাকে যত্নে সামলে রাখছে বা দায়িত্ব পালন করছে কে, টেলিমেকার্স। এই দুজন মানুষ বা এই দুজন পুরুষ বা দিস টু ডেফিনেশনস অফ ম্যাসকুলিনিটি, ঠিক আছে, পুরুষত্বের যে সংজ্ঞা সেইটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এবার হয়তো মনে প্রশ্ন আসবে, তাহলে নারীত্বের কি সংজ্ঞা তৈরি করা হচ্ছে? ওই যে বললাম এজেড ওয়াইফ, অর্থাৎ বৃদ্ধা স্ত্রী, তার কাজ কি, তার কোনো নাম নেই, পরিচয় নেই, ঠিক আছে, সে কিন্তু তার পুরুষাত্মীয়ের মুখাপেক্ষী হয়ে থাকছে। অর্থাৎ ভিক্টোরিয়ান সমাজে এইখান থেকে নারীর যে অবস্থান, কি অবস্থান না, এঞ্জেল অফ দ্য হাউস। নারীর মানেই হচ্ছে ভিক্টোরিয়ানে যে ঘরের লক্ষ্মী বা ঘরের পরী, সে ঘরেই থাকছে, তার কিন্তু কোনো রোল আলাদা করে এখানে বলা হচ্ছে না। সন্তান উৎপাদন, প্রতিপালন এবং তারপর পুরুষাত্মীয়ের উপর নির্ভর করে সারা জীবন কাটিয়ে দেওয়া, ঠিক আছে? বেশ, এইবারে লাস্ট স্লাইড, ডিফারেন্ট অ্যাট্রিবিউটস অফ টেলিমেকার্স। ওকে, আমরা টেলিমেকার্সের বিভিন্ন দিকগুলো জেনে নেব যে ইউলিসিস কিভাবে টেলিমেকার্সকে বর্ণনা করছে। তাহলে টেলিমেকার্সের গুণগুলো কি কি? ফার্স্ট, ডিসার্নিং, মানে বিচক্ষণতা, বিচক্ষণ সে। সেকেন্ড, পেশেন্ট, সে শান্ত, তাই তো, তাকে কি বলা হচ্ছে, স্লো প্রুডেন্স, সে শান্ত, তার ধৈর্য আছে। টেলিমেকার্স ইজ পেশেন্ট, তার প্রচণ্ড ধৈর্য শক্তি। দেন অ্যাফেকশনেট, সে স্নেহপরায়ণ, মায়ের প্রতি কেয়ারিং। তারপরে হচ্ছে কেয়ারিং, সে প্রজাদের প্রতি স্নেহপরায়ণ, সে মায়ের প্রতি কেয়ারিং। নেক্সট, ব্লেমলেস অর ইনোসেন্ট, সে নিষ্পাপ, সহজ সরল। ডিউটিফুল, সে দায়িত্ববান। অ্যান্ড লাস্ট পয়েন্ট, অ্যান অ্যান্টিথেসিস টু ইউলিসিস, টেলিমেকার্স হচ্ছে ইউলিসিসের একদম ভিন্ন মেরু। ইউলিসিসের থেকে টেলিমেকার্স পুরোটাই কিন্তু আলাদা, এবং এই আলাদা হওয়াটাই, ঠিক আছে, অপোজিট অ্যাট্রাক্টস বলবো না এখানে, বাট বলবো কি অপোজিট কমপ্লিমেন্টস, তাই তো? এখানে অপোজিট কি করছে, একে অপরকে কমপ্লিমেন্ট করে দিচ্ছে, যার মধ্যে যেটা খামতি। অর্থাৎ ইউলিসিস রেস্টলেস, টেলিমেকার্স পেশেন্ট। ইউলিসিস চঞ্চল, টেলিমেকার্স শান্ত। ইউলিসিস ইজ ইগনোরেন্ট, উদাসীন পরিবার এবং রাজধর্ম সম্পর্কে। টেলিমেকার্স কি, প্রুডেন্ট, সে দায়িত্ববান, কর্তব্যপরায়ণ,
ঠিক আছে? বেশ, আজকের ক্লাসে আমরা কভার করলাম লাইন নাম্বার 22 থেকে লাইন নাম্বার 43। এবারে চলো আমরা এই পোর্শন থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কমপ্লিট করে নেব। ফার্স্ট, ফর ইউলিসিস ইট ইজ ডাল টু, ইউলিসিসের কাছে কোন বিষয়টা ডাল বা বোকামি? অপশন এ মুভ, অপশন বি ট্রাভেল, অপশন সি রেস্ট, না অপশন ডি পজ? রাইট আনসার হচ্ছে পজ। তিনি বলছেন কি, হাউ ডাল ইট ইজ টু পজ, অর্থাৎ থেমে থাকা। নেক্সট, what does Ulysses imply by to rust unburnished not to shine in use? Ulysses rust unburnished not to shine in Ulysses এর মাধ্যমে কি বোঝাতে চাইছেন? অপশন এ, এ টুল অর পার্সন লুজেস ভ্যালিউ ওয়েন আনইউজড, মানুষের গুণ বা যে কোনো জিনিস সে তার উপযোগিতা বা স্কিলস বা গুণ হারিয়ে ফেলে যদি সেটা অব্যবহৃত হয়ে থাকে। না বি, এজিং গ্রেসফুলি রিকোয়ার্স এফার্ট, যে বার্ধক্যে নিজস্ব কিন্তু এফার্ট, ঠিক আছে, ক্ষমতা প্রয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। সি, রিটায়ারমেন্ট ইজ এ পিসফুল স্টেট, যে রিটায়ারমেন্ট বা অবসর একটা শান্তিপূর্ণ একটা অবস্থা। নাকি ডি, লাইফ ইজ মিনিংলেস উইদাউট রেসপন্সিবিলিটিস, যে জীবনটা দায়িত্ব ছাড়া অর্থহীন। তিনি এখানে কোন বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন? অপশন এ, যখন মানুষ বলো বা জিনিসই বলো ব্যবহার না হলে তার কি, তারা গুণের সেই ঔজ্জ্বল্য থাকে না। নেক্সট কোয়েশ্চেন, টু রাস্ট আনবার্নিশড not to shine in use is an example of, এই লাইনটা কিসের উদাহরণ, কোন ফিগার অফ স্পিচ? দেখো ক্লাসে আলোচনা করেছি, এ পার্সনিফিকেশন, বি মেটাফর, সি সিম্বল, ডি ইমেজ। রাইট আনসার হচ্ছে কি বি মেটাফর। নেক্সট, এছাড়াও রাস্ট আনবার্নিশটা অ্যালিউশনেরও উদাহরণ। এখানে অপশনে অ্যালিউশন নেই, তাই মেটাফর। যদি অ্যালিউশন মেটাফর দুটোই থাকে তাহলে দুটোই হবে। one to me little remains, what does the poet mean by little remains? little remains বলতে কি বোঝাতে চাইছেন? এ, লিটল পোর্শন অফ দ্য ওয়ার্ল্ড রিমেন্স ফর ইউলিসিস টু ট্রাভেল, ইউলিসিসের আর পৃথিবীর অল্প কয়েকটা জায়গায় রয়েছে ভ্রমণ করতে। না বি, উইদাউট ট্রাভেল নো আদার থিংস রিমেন ফর ইউলিসিস, ভ্রমণ ছাড়া ইউলিসিসের জন্য জীবনে আর কিছুই নেই। সি, দ্য রিমেনিং ফিউ ডেজ অফ ইউলিসিস লাইফ অ্যাজ হি ইজ ওল্ড, ইউলিসিসের জীবনে আর মাত্র কয়েকটা দিন, যেহেতু ইউলিসিস বয়স হয়ে গেছে তার। এবং ডি, ইউলিসিস হ্যাড এ ভেরি স্মল অ্যামাউন্ট অফ হিজ রিমেনিং ওয়েলথ, ইউলিসিসের আর মাত্র তার বাঁচানো সম্পত্তির কিছুটাই রয়েছে। তাহলে লিটল রিমেন্স বলতে বোঝাচ্ছেন অপশন সি, ইউলিসিসের জীবনে পড়ে থাকা আর মাত্র কয়েকটা দিন, যেহেতু তিনি বৃদ্ধ হয়েছেন। নেক্সট, বাট এভরি আওয়ার ইজ সেভ ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, হোয়াট ডাজ ইটার্নাল সাইলেন্স মিন? ইটার্নাল সাইলেন্স বলতে কি বোঝাতে চাইছেন? অপশন এ ইনঅ্যাক্টিভিটি, অপশন বি ডেথ, অপশন সি রেস্ট, অপশন ডি পজ। রাইট আনসার হচ্ছে অপশন বি ডেথ। কোয়েশ্চেন নাম্বার 6, অ্যান্ড while it were, what does the word while mean? while মানে কি? এ, ইনসিগনিফিকেন্ট বা আনওয়ার্দি, অর্থাৎ বৈশিষ্ট্যহীন, অযোগ্য, জঘন্য, কদর্য। ট্রিকি, চালাকি, স্মার্ট, বুদ্ধিমত্তা, না ডি রিলিজিয়াস, ধার্মিক। ভাইল শব্দের অর্থ হচ্ছে এ, ইনসিগনিফিকেন্ট বা আনওয়ার্দি। নেক্সট, অ্যান্ড while it were, what does Ulysses consider as vile? Ulysses vile কোনটাকে মনে করছেন? এ, টু টেক অ্যাকশন, কাজ করাকে। বি, টু গো ফর অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার করাকে। সি, টু সিট অ্যান্ড রেস্ট, বসে বিশ্রাম করাকে। না ডি, টু গ্যাদার নলেজ, জ্ঞান অর্জন করাকে। রাইট আনসার অপশন সি, বিশ্রাম করা এবং বসে থাকাকে। নেক্সট, ফর সাম 3 sons to store and hoard myself, what do 3 sons refer to here? 3 sons এখানে কি বোঝাতে চাইছে? অপশন এ, দ্য 3 রিমেনিং ইয়ার্স অর ডেজ অফ হিজ লাইফ, তার জীবনের আর বড়জোর 3টে দিন বা 3 বছর। বি, 20 years of his toil,
তার জীবনের 20 বছরের পরিশ্রম, না 30 years of his life, আর 30 বছরের বড়জোর তার আয়ু, না হোপ অফ কনকারিং নিউ ওয়ার্ল্ড, নতুন বিশ্ব জয় করার যে আশা। তাহলে অপশন এ 3 রিমেইনিং, এখানে ইয়ার্স আছে, ডেজ হবে এটা, ঠিক আছে? তার জীবনে বেঁচে থাকার আর বড়জোর 3টে দিন রয়েছে। নেক্সট, and this grey spirit yearning in desire. The phrase grey spirit means, grey spirit বলতে কি বোঝানো হচ্ছে? A desolation, হতাশা, বি মনোটোনি, একঘেয়েমি, সি ওল্ড এজ, বার্ধক্য, না ডি অ্যাডভেঞ্চারাস, ঠিক আছে? অর্থাৎ দুঃসাহসিক কাজকর্মের স্পৃহা। রাইট আনসার সি, ওল্ড এজ। নেক্সট, what does Ulysses mean when he says to follow knowledge like a sinking star? এই লাইনের মধ্যে দিয়ে ইউলিসিস কি বোঝাতে চাইছেন? এ, হি ওয়ান্টস টু অ্যাভয়েড দ্য পারসিউট অফ নলেজ, তিনি আর নলেজ তার খোঁজে যাবেন না, জ্ঞানের খোঁজে যাবে না। বি, হি সিক্স নলেজ ইভেন ইফ ইট ইজ আনঅ্যাটেইনেবল, জ্ঞান যতই অধরা হোক না কেন তিনি সেই জ্ঞান অর্জন করতে এগোবেনি। সি, হি বিলিভস নলেজ ইজ ফ্লিটিং, তিনি মনে করেন কি নলেজ মানুষের ধরাছোঁয়ার বাইরে। নাকি ডি, হি উইশেস টু এক্সপ্লোর দ্য মিস্ট্রিজ অফ কসমস, তিনি এই ব্রহ্মাণ্ডের রহস্য উদ্ঘাটন করেই ছাড়বেন। রাইট আনসার বি, নলেজ যতই অধরা হোক তিনি নলেজের পেছনে অবশ্যই ছুটবেন। নেক্সট, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের উদাহরণ? এ পার্সনিফিকেশন, বি মেটাফর, সি সিমিলি, না ডি সিম্বল। রাইট আনসার সিমিলি, যেহেতু এখানে তুলনাটা কি প্রকট, লাইক বলে দেওয়া হচ্ছে। নলেজ কিসের মতো? না সিঙ্কিং স্টারের মতো, ঠিক আছে? সিমিলিতে লাইক, লাইকওয়াইজ, অ্যাজ, সিমিলারলি এই কথাগুলোর ব্যবহার থাকবে, সেখান থেকেই বোঝা যাবে সেটা সিমিলি। নেক্সট, upon whom does Ulysses plan to relieve the responsibilities of ruling Ithaca? কার উপর ইউলিসিস ইথাকার শাসনভার দিয়ে যেতে চাইছেন? এ, হিজ ওয়াইফ পেনেলপ, তার স্ত্রী পেনেলপের ওপর। বি, হিজ সান টেলিমেকাস, তার ছেলে টেলিমেকাসের ওপর। সি, হিজ সেলার্স, তার যে সহনাবিক তাদের ওপর। না ডি, এ কাউন্সিল অফ এল্ডার্স, একটি বড়দের একটা সভা, সেই সভার উপরে। অপশন বি, হিজ সান টেলিমেকাস, নিজের ছেলে টেলিমেকাসের ওপরে তিনি সেই দায়িত্বটা দিয়ে যেতে চাইছেন। নেক্সট, দ্য ওয়ার্ড স্কেপ্টার সিম্বলাইজেস, রাজদণ্ড কি, কিসের প্রতীক? এ রেসপন্সিবিলিটি, দায়িত্বের প্রতীক। বি পাওয়ার, ক্ষমতার প্রতীক। সি টিরেনি, স্বৈরাচারিতার প্রতীক। না ডি গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতার প্রতীক। সঠিক উত্তর হচ্ছে বি পাওয়ার, ক্ষমতার প্রতীক। নেক্সট, মোস্ট ব্লেমলেস ইজ হি হু ইজ রেফার্ড টু অ্যাজ হি। ব্লেমলেস বলতে ইউলিসিস কাকে বোঝাচ্ছেন? অপশন এ ইউলিসিস নিজেকেই বোঝাচ্ছেন। অপশন বি আকিলিসকে বলছেন। অপশন সি টেলিমেকাসকে বলছেন। না অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ, সবাইকে বলছেন। রাইট আনসার হচ্ছে অপশন সি টেলিমেকাস। নেক্সট, offices of tenderness is an example of, offices of tenderness কোন ফিগার অফ স্পিচের উদাহরণ? অপশন এ পার্সনিফিকেশন, অপশন বি সিমিলি, অপশন সি মেটাফর, না অপশন ডি পেরিফ্রেসিস। সঠিক উত্তর অপশন ডি পেরিফ্রেসিস। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক এবং কমেন্ট করবে, ঠিক আছে? এবং ইউলিসিসের সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে গেলে, এবং তার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করেছি, এসএকিউ শর্ট কোয়েশ্চেন এবং কিছু লং কোয়েশ্চেন, সেই সমস্ত কিছু স্টাডি ম্যাট পেতে গেলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটা গিয়ে ক্লিক করবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, সঙ্গে থাকবে।